আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সো দেখতে দেখতে আমরা বায়োলজি চ্যাপ্টার 5 এর আজকে শেষ ভিডিওতে চলে আসছি। সো আজকে আমাদের পর্ব হলো 6 নম্বর পর্ব। তো আজকে শেষ নম্বর পর্বটা হলো পরিপাক নিয়ে, সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। সো এটি কি পরিপাক? রাসায়নিক পরিপাক। কিভাবে এনজাইমের কারণে রাসায়নিকভাবে খাদ্যবস্তুগুলো পরিপাক হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা জানি পরিপাক গ্রন্থি পাঁচটার এক নাম্বার হলো লালা গ্রন্থি। লালা গ্রন্থি। সো এই লালা গ্রন্থিতে কি কি এনজাইম থাকে? আমরা বলছিলাম লালা গ্রন্থিতে হলো টায়ালিন আর হলো মলটেজ এনজাইম থাকে, রাইট? খেয়াল করো, আমরা যদি শর্করাটারে বলি, এই শর্করা থেকে শর্করাটা হলো বড় একক। মল্টোজ উৎপন্ন হয়, মল্টোজ থেকে গ্লুকোজ। তাহলে খেয়াল করো, দুই বা ততোধিক গ্লুকোজ দিয়ে মল্টোজ তৈরি হয়, অনেকগুলো মল্টোজ শর্করা শ্বেতসার তৈরি হয়। ঠিক আছে? তো এখন আসো, আমরা যখন খাবারটা মুখগহ্বরে দিব, খেয়াল করো, তাহলে লালা গ্রন্থি কোথায় পরিপাক করবে? মুখগহ্বরে, রাইট? তাহলে এখন শুধুমাত্র আমরা মুখগহ্বরে পরিপাক দেখতেছি। এই মুখগহ্বরে শ্বেতসারের উপর টায়ালিন এনজাইম কাজ করবে। কোন এনজাইম? টায়ালিন। এই টায়ালিন এনজাইমটা কাজ করে মল্টোজ পরিণত করবে। মল্টোজ, খেয়াল কর, একটা হলো মল্টোজ, আরেকটা হলো মল্টেজ। ভালো, ওজ শব্দটা যে এখানে দেখবা, বুঝবা যে এটা একটা শর্করা, এটা শর্করা। আর আর মল্টেজ যেখানে দেখবা, বুঝবা যে এইটা একটা এনজাইম। তাহলে এনজাইমের শেষে এজ থাকবে আর শর্করার শেষে ওজ থাকবে। তাহলে এইখানে বলো, মল্টোজটা কি? একটা শর্করা। আর মল্টেজটা কি? শর্করা পরিপাককারী এনজাইম। তাহলে পরবর্তীতে এই মল্টোজের উপর মল্টেজ এনজাইমটা কাজ করবে, গ্লুকোজ উৎপাদন করবে। শেষ, আমাদের সরল উপাদান তৈরি করার কথা ছিল গ্লুকোজ, আমরা গ্লুকোজ তৈরি করছি। কারণ শর্করার সরল উপাদান গ্লুকোজ, তারপরে আমিষের সরল উপাদান অ্যামাইনো অ্যাসিড, স্নেহের সরল উপাদান হলো ফ্যাটি অ্যাসিড আর হলো গ্লিসারল। তাহলে তোমাদের বইতে এই টাইলিন এনজাইমটাকে স্যালিভারি অ্যামাইলেজ বলা হয়েছে। স্যালিভারি অ্যামাইলেজ। খেয়াল করো, এই শর্করাটার ইংলিশ শব্দ হলো অ্যামাইলোজ। অ্যামাইলোজ, ওজ। আর এইটারে ওজটা বাদ দিয়ে জাস্ট আমি যদি এজ যুক্ত করে দেই, তাহলে বুঝবো যে এই শর্করা পরিপাককারী এনজাইমটা হলো অ্যামাইলেজ এনজাইম। অ্যামাইলেজ এটা একটা এনজাইম। স্যালিভারি কেন? কারণ লালার মধ্যে থাকে, এই কারণে স্যালিভারি অ্যামাইলেজ। ঠিক আছে? তাহলে খেয়াল করো, মুখগহ্বরে শুধুমাত্র শর্করার পরিপাক হবে, আমিষ কিংবা স্নেহের পরিপাক হবে না। কেন হবে না? বিকজ এখানে আমিষ কিংবা স্নেহ পরিপাককারী কোনো এনজাইম থাকে না। 2 নম্বরে আসো, পাকস্থলীতে পরিপাক। এখন পাকস্থলীতে পরিপাক হবে কিসের মাধ্যমে? খেয়াল করো, পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, সেই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে রস নিঃসৃত হবে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেটারে বলা হয় গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি থাকে? HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে,
তারপরে নিষ্ক্রিয় পেপসিনোজেন থেকে, নিষ্ক্রিয় ঠিক আছে। তাহলে এই গ্যাস্ট্রিক গ্রন্থিটা কোথায় থাকে? এই পাকস্থলীর যে প্রাচীর আছে এই প্রাচীরের মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এক ধরনের রস পাকস্থলীর মধ্যে নিঃসৃত হয়, সেই রসটারে বলা হয় গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি উপাদান থাকে? HCl থাকে এবং হলো নিষ্ক্রিয় পেপসিনোজেন থাকে। এই HCl কি কাজ করে? এই HCl হলো খাবারে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, খারাপ ব্যাকটেরিয়া থাকলে সেগুলোরে মেরে ফেলে। কারণ ব্যাকটেরিয়া অ্যাসিডিক বা অম্লীয় পরিবেশে কাজ করতে পারে না। তাহলে এই HCl এর কাজ কি? এক নম্বরে হলো ব্যাকটেরিয়া ধ্বংস করা, দুই নম্বর কাজ হলো এই যে নিষ্ক্রিয় যে পেপসিনোজেনটা আছে এটারে সক্রিয় পেপসিনে পরিণত করা। এখন তোমার বলতে পারো যে ভাই নিষ্ক্রিয় পেপসিনোজেন কিংবা সক্রিয় পেপসিন এগুলো কি? খেয়াল করো, এই পেপসিন বা পেপসিনোজেন এইগুলোর কাজটা কি? এগুলোর কাজটা হলো আমিষ পরিপাক করা। কি পরিপাক করা? আমিষ, রাইট? আচ্ছা এইগুলো একটু মুছে দিই। খেয়াল করো, এই পেপসিনটার কাজ কি? আমিষ পরিপাক করা, রাইট? এখন যদি এটা পেপসিনোজেন অবস্থায় থাকে, পেপসিনোজেন অবস্থায় থাকে তখন সে আমিষটারে পরিপাক করতে পারে না, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কোনো কাজ করে না। যখনই এটা পেপসিনোজেন থেকে পেপসিনে পরিণত হয় তখনই এটা আমিষের উপর ক্রিয়া করে আমিষটাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এই কারণে পেপসিন তারে সক্রিয় বলা হয়েছে আর পেপসিনোজেন তারে নিষ্ক্রিয় বলা হয়েছে। জেন শব্দটা মানে হলো তৈরিকারক। কি তৈরিকারক? পেপসিন তৈরিকারক। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনের উপর এইটার উপর যখন HCl কাজ করবে, খেয়াল করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নিষ্ক্রিয় পেপসিনোজেন পরস্পর যখন ক্রিয়া করবে, ক্রিয়া করে এই নিষ্ক্রিয় পেপসিনোজেনটারে সক্রিয় পেপসিনে পরিণত করবে। এখন এই সক্রিয় পেপসিনটা আমরা যে খাবার খাইছি, অর্থাৎ মাংস কিংবা প্রোটিন জাতীয় যে খাবারগুলো খাইছি সেগুলো তো পাকস্থলীতে আছে। তো পাকস্থলীতে ওই খাবারগুলোর উপর অর্থাৎ আমিষের উপর কাজ করবে। সক্রিয় পেপসিন আর আমিষ কাজ করে কিসে পরিণত হবে? পলিপেপটাইডে পরিণত হবে। সবকিছু বুঝাই দিবে, একটু ধৈর্য ধরো। পলিপেপটাইড, এখন তুমি বলবা স্যার পলিপেপটাইডটা আসলে কি? খেয়াল করো, এই আমিষটা গঠিত হয় কি দিয়ে? মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে যে বড় অণুটা তৈরি করে সেইটারে বলা হয় আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিন, অর্থাৎ প্রোটিনের বাংলায় তো আমিষ, এটা এতটুকু জানার কথা। খেয়াল করো, একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যে বন্ধন দ্বারা যুক্ত আছে এই বন্ধনটারে বলা হয় পেপটাইড বন্ধন। বন্ধন, পেপটাইড বন্ধন। তাহলে এইটা একটা পেপটাইড বন্ধন, এইটা একটা পেপটাইড বন্ধন, এইটা একটা পেপটাইড বন্ধন, এরকম অসংখ্য পেপটাইড বন্ধন দিয়ে এই আমিষটা গঠিত, রাইট? এখন এই সক্রিয় পেপসিনটা কি করে? এই বড় অণুটারে কথা এতটুকু পর্যন্ত ভেঙে ফেলে। তাহলে খেয়াল করো, এইটার নাম এখন কিন্তু প্রোটিন বা আমিষ না, কারণ ভেঙে গেছে মাঝখান দিয়ে। তাহলে এইটার নাম কি হবে তখন? খেয়াল করো, এইখানে একটা পেপটাইড বন্ধন, এইখানে একটা পেপটাইড বন্ধন, আবার এইখানে একটা, এইখানে একটা, তাহলে অনেকগুলো পেপটাইড বন্ধন গঠিত। অনেক মানে পলি, মানে বহু। কি বন্ধন? পেপটাইড, রাইট? তাহলে পেপটাইড, তাহলে এইটার নাম কি হবে? পলিপেপটাইড। এইটার নাম কি হবে? পলিপেপটাইড। তাহলে সে টু সে আমি একটা আমিষ দিলাম 10টা অ্যামাইনো অ্যাসিড যেখানে আছে। তো এই সক্রিয় পেপসিনটা করে কি? সেই 10টারে মাঝখান দিয়ে ভেঙে
পাঁচটা পাঁচটা দুইটা আলাদা করে দুইটা পলিপেপটাইড গঠন করে। আশা করি এতটুকু বোঝার কথা। তাহলে এই পলিপেপটাইড গঠন করা পর্যন্তই কিন্তু পাকস্থলীর পরিপাক ক্রিয়া শেষ। কারণ তাইলে পাকস্থলীতে লিপিডের কোনো পরিপাক হবে বা স্নেহের কোনো পরিপাক হবে না? কেন হবে না? কারণ পাকস্থলীতে শুধুমাত্র আমিষ পরিপাককারী এনজাইম পেপসিনটা নির্গত হয়। তাহলে শর্করার কোনো পরিপাক হবে? প্রশ্নই আসে না। তাহলে মুখগহ্বর আর হলো পাকস্থলীটা একটু রিক্যাপ করি, তারপরে এগুলো মুছে দিব। খেয়াল করো। তাহলে মুখগহ্বরে কি থাকে? লালা গ্রন্থি থাকে। এই লালা গ্রন্থিতে কোন এনজাইম? টাইলিন এবং মল্টেজ নামক দুইটা এনজাইম থাকে। এই দুইটাই শর্করা পরিপাককারী এনজাইম। তো এইগুলো শ্বেতসার বা শর্করার উপর টাইলিন এনজাইমটা কাজ করে সেটাকে মল্টোজে পরিণত করবে। এই মল্টোজের উপর পরবর্তীতে মল্টেজ এনজাইমটা কাজ করে সেটারে গ্লুকোজে পরিণত করবে। শেষ, মুখগহ্বরের পরিপাক শেষ। 2 নম্বর আসো পাকস্থলীতে পরিপাক। পাকস্থলীতে কিভাবে পরিপাক হয়? কোন ধরনের গ্রন্থি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। পাকস্থলীর প্রাচীরের মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি থাকে? HCl থাকে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেন থাকে। এই HCl বা হাইড্রোক্লোরিক, এটা এক ধরনের অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে? যদি খাবারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। নাম্বার 2 হলো এটা এই যে নিষ্ক্রিয় যে পেপসিনোজেনটা আছে এই নিষ্ক্রিয় পেপসিনোজেনটারে সক্রিয় পেপসিনে পরিণত করে। সক্রিয় পেপসিনটা পরবর্তীতে আমিষের উপর ক্রিয়া করে পলিপেপটাইড অর্থাৎ আমিষটারে ভেঙে অনেকগুলো পলিপেপটাইডে পরিণত করে। শেষ। এখন আসুন এবার আসো ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের মধ্যে আসলে কি হয় খেয়াল করো। এটা যকৃৎ, এইটা কথার কথা অগ্নাশয়, রাইট? তো তোমরা তো জানো এই অগ্নাশয় কি বলা হয়? বহির্খরা এবং অন্তঃখরা অর্থাৎ মিশ্র গ্রন্থিকে বলা হয়। কেন এটার মিশ্র গ্রন্থি বলা হয়? কারণ জানো এটা এনজাইমও ক্ষরণ করে এবং হলো হরমোনও ক্ষরণ করে। এই যকৃতের মধ্যে কি থাকে? খেয়াল করো, এই যকৃতের মধ্যে পিত্তরস থাকে, রাইট? যদিও আকারটা সুন্দর হয় নাই, ধরে নাও এটা কি? পিত্তথলি, রাইট? পিত্তথলি থেকে যে রস নিঃসৃত রসটা আছে সেটাকে পিত্তরস বলে। পিত্তরস ধারণ করে কে? পিত্তথলি। পিত্তরস তৈরি করে কে? যকৃৎ। এতটুকু কনসেপ্ট জান। তাহলে খেয়াল করো, এইখান থেকে পিত্তরস আসতেছে আর এইখান থেকে অগ্নাশয় রস আসতেছে। এসে দুইজন কোথায় উন্মুক্ত হচ্ছে? ক্ষুদ্রান্তের ডিওডেনামের মধ্যে, রাইট? তো পাকস্থলী থেকে খেয়াল করো, পাকস্থলীতে যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো কি? অম্লীয়। কেন অম্লীয়? কারণ জানো এইখানে HCl কাজ করছে। তাহলে এখন এই খাবারগুলো অম্লীয় অবস্থায় আছে। অম্লীয় অবস্থা থেকে এটারে আনতে হবে ক্ষারীয় অবস্থায়। এখন আমরা জানি পিত্ত রসটা হলো ক্ষারীয়। পিত্ত রসটা হলো ক্ষারীয়। তাইলে এই পিত্ত রসটা যখন এই অম্লীয় খাবারটার সংস্পর্শে আসবে তখন এই অম্লীয় খাবারটা ক্ষারীয় হয়ে যাবে। তাহলে 1 নম্বরে ক্ষুদ্রান্তের ডিওডেনামের মধ্যে কি হয়? পিত্ত রস উন্মুক্ত হয়। এই পিত্ত রসটা কি করে? খাবারকে ক্ষারীয় পরিবেশ খাবারের ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। আচ্ছা, এখন বলবো যে ক্ষারীয় পরিবেশ কেন সৃষ্টি করতে হয়? কারণ ক্ষারীয় পরিবেশ সৃষ্টি না করলে খাবারগুলোর যে এনজাইমটা আছে এখান থেকে যে এনজাইমগুলো আসতেছে এই এনজাইমগুলো সম্পূর্ণরূপে ক্রিয়া করতে পারবে না।
এখন আসো, এই পাকস্থলী থেকে যদি লিপিড জাতীয় খাবার এইখানে আসে, অর্থাৎ স্নেহ জাতীয় খাবার এখানে আসে, তখন এই পিত্ত রসে থাকা পিত্ত লবণ, কি পিত্ত লবণ এই স্নেহটারে বা লিপিডটারে ছোট ছোট টুকরায় পরিণত করে দেয়, এরকম ছোট ছোট টুকরায় পরিণত করে দেয়। তাহলে খেয়াল করো, এই একটা বড় কণার উপর এনজাইম কাজ করা বেশি সহজ নাকি ছোট ছোট টুকরাগুলোর উপর কাজ করা বেশি সহজ? অবশ্যই জানো ছোট ছোট টুকরাগুলোর উপরে কাজ করা বেশি সহজ। তাহলে পিত্ত রসে কোনো এনজাইম আছে? না, এনজাইম নাই। পিত্ত লবণটা আছে, সেই পিত্ত লবণটা কি কি পরিপাক করে? না, যান্ত্রিক পরিপাক করে, জাস্ট আংশিক যান্ত্রিক পরিপাক। মানে কি, এই যে খাবারটা আছে বড় খাবারটাকে ছোট ছোট টুকরায় পরিণত করছে, রাসায়নিক কিন্তু কোনো পরিপাক করে নাই। এবার আসো, এই ক্ষুদ্রান্তের প্রাচীরে তোমরা জানো, ক্ষুদ্রান্তের প্রাচীরে যে আঙ্গুলের মতো প্রক্ষেপক থাকে সেগুলোর ভিলাই বলে। সো এই ভিলাই থেকে কিংবা এই অগ্নাশয় থেকে বিভিন্ন ধরনের রস আসে, রাইট? অ্যামাইলেজ নামক এনজাইম আসে, একটু আগে বলছি। এই অ্যামাইলেজটা কি? শর্করা পরিপাককারী এনজাইম। তো এই অ্যামাইলেজটা কি করবে? শর্করার উপর কাজ করবে। কাজ করে কি করবে? গ্লুকোজ উৎপন্ন করবে। তাহলে এক নম্বরে এটা হলো শর্করা পরিপাক, কোথায়? ক্ষুদ্রান্তের মধ্যে। দুই নম্বর আসো, আমিষের পরিপাক। খেয়াল কর, এই যে অগ্নাশয় আছে, এই অগ্নাশয় থেকে এক ধরনের এনজাইম নিঃসৃত হয়, সেটা হলো ট্রিপসিন। কি? ট্রিপসিন। তো এই ট্রিপসিনটা কি করে? আমাদের পাকস্থলী থেকে আসা যে পলিপেপটাইড আছে, খেয়াল কর, যে পলিপেপটাইড ছিল, ওই পলিপেপটাইড যে কি করে? এই ট্রিপসিন এনজাইমটা সেই পলিপেপটাইডের উপর কাজ করে। কাজ করে সেটারে অ্যামাইনো অ্যাসিড প্লাস সরল পলিপেপটাইডে পরিণত করে। তো তোমরা জানো যে এই অ্যামাইনো অ্যাসিডটাই হলো আমাদের আমিষের সরল উপাদান। তাহলে আমরা সরল উপাদান বের করতে পারছি। এবার আসো, সরল স্নেহ বা লিপিডের পরিপাক, স্নেহের পরিপাক। আচ্ছা, এই পাশে দেখা যাচ্ছে কিনা জানি না, এইগুলো একটু মুছে দিই। খেয়াল করো, তিক্ত লবণ, এই যে যে স্নেহকণাটা, বড় স্নেহকণাটা ছিল, সেটাকে যে ছোট স্নেহকণায় পরিণত করছে, এই ছোট স্নেহকণাগুলোর উপরে এখন লাইপেজ নামক এক ধরনের এনজাইম কাজ করবে। কাজ করে কিসে পরিণত হবে? স্নেহের সরল উপাদান কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। শেষ। সহজ সহজ বিক্রিয়া। তাহলে এখন এই স্নেহ, খেয়াল করো, বলবা যে ভাই লাইপেজ এনজাইমটা কই থেকে আসে? খেয়াল করো, স্নেহের ইংলিশ শব্দ কি? লিপিড। লিপিডের উপর যে এনজাইম কাজ করবে, আমি বলছি এজ শব্দটা লাগাই দিবা, তাহলে লাইপেজ, যে এজ শব্দটা লাগাই দিস। লিপিডের উপর লাইপেজ এনজাইম কাজ করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। এখন এই যে গ্লিসারল কিংবা যে ফ্যাটি অ্যাসিড কিংবা এই যে অ্যামাইনো অ্যাসিড কিংবা এই যে গ্লুকোজ, এই সবগুলো এখন কি হবে? বৃহদান্ত্রে চলে যাবে। কোথায়? বৃহদান্ত্রে। বৃহদান্ত্রে গিয়ে সেইখানে যে কোষগুলো আছে বা যে ভিলাই আছে, ওই ভিলাইয়ের প্রাচীরে এক ধরনের লসিকা নালী থাকে। কি থাকে? লসিকা নালী। এই লসিকা নালীরে বলা হয় ল্যাকটিয়াল নালী। পরিপাক গহ্বরের যে লসিকা নালী, সেটারে বলে ল্যাকটিয়াল নালী। এই ল্যাকটিয়াল নালীর মধ্যে এই গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড কিংবা অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এগুলো শোষিত হবে। শোষিত হয়ে এই ল্যাকটিয়াল নালী পরবর্তীতে গিয়ে
হেপাটিক শিরার সাথে মিলিত হয়, হেপাটিক শিরার সাথে মিলিত হয়ে যকৃতের মধ্যে চলে গিয়ে এরপরে সারা দেহে অর্থাৎ রক্তনালীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। এই ছিল ওভারঅল পরিপাক। সো আশা করি খুবই সহজ। এবার আসলে একটা শব্দ শিখতে হবে, সেটা হলো আত্মীকরণ। খেয়াল করো, আত্মীকরণ আসলে কি? খেয়াল করো, এই আত্মীয়করণ হলো এই যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল কিংবা অ্যামাইনো অ্যাসিড কিংবা এই গ্লুকোজ যে তৈরি হয়েছে, এইগুলো দিয়ে আমরা যে প্রোটোপ্লাজমের উপাদান বানাইতে পারি, তাহলে সেটারে বলা হবে আত্মীকরণ। মানে বুঝো না, আমাদের যে কোষ আছে, সেই কোষের যে প্রোটোপ্লাজম আছে, খেয়াল করো, প্রোটোপ্লাজম মানে কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই সবগুলো মিলেই তো প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লির প্রধান উপাদান কি? ফসফোলিপিড, রাইট? সো খেয়াল করো, ফসফেট এবং লিপিড, এই লিপিডটা কই থেকে আসবে? খেয়াল করো, এই যে ফ্যাটি অ্যাসিড আমরা তৈরি করছি আর গ্লিসারল তৈরি করছি, এইটারে পরবর্তীতে একটা প্রসেসের মাধ্যমে অর্থাৎ এই আত্মীকরণের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটারে আবার আমরা একসাথে করে যদি স্নেহ বা লিপিড বানাইতে পারি, তাইলেই আমরা এই প্রোটোপ্লাজমের যে উপাদানগুলো আছে অর্থাৎ বা কোষ ঝিল্লি আছে, সেই কোষ ঝিল্লির যে উপাদান আছে সেটা গঠন করতে পারবো, রাইট? তার মানে হলো আত্মীয়করণ। খেয়াল করো, এই আত্মীয়করণের আরেক নাম উপচিতি। কি? উপচিতি। আর উপচিতিটা কি? উপচিতিটা হলো ছোট একক থেকে বড় একক বানানো। বুঝো নাই? সেটুসে অনেকগুলো ছোট ছোট ধূলিকণা আছে, এই ছোট ছোট ধূলিকণা দিয়ে যদি আমি একটা সেটুসে পাহাড় বানাইতে পারি, তাহলে এই ছোট ছোট উপাদানগুলোর দিয়ে একটা বড় উপাদান বানাইতে পারছি, এই প্রক্রিয়াটারে বলবো উপচিতি। উপচিতি। তাহলে খেয়াল করো, শর্করার ছোট উপাদানটা কি ছিল? গ্লুকোজ, রাইট? তাহলে শর্করা থেকে গ্লুকোজে যাওয়া, এটারে আমরা বলবো অপচিতি। কি বলবো? অপচিতি। তাহলে অপচিতি কারে বলে? বড় একক থেকে ছোট এককে পরিণত করাকে বলা হয় অপচিতি, আর ছোট একক থেকে বড় একক পরিণত করাকে বলা হয় উপচিতি। এখন আমাদের যে প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমে গ্লুকোজের প্রয়োজন নাই, সেখানে প্রয়োজন হলো শর্করা, অর্থাৎ বড় মূলক তার প্রয়োজন। তাইলে এই আমরা তো শোষণ করছি গ্লুকোজ, এই গ্লুকোজ অসংখ্য গ্লুকোজ মিলে যদি আবার আমরা শর্করা তৈরি করতে পারি, তাহলে সেটা আমাদের প্রোটোপ্লাজমের উপাদান হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই যে এক একটা গ্লুকোজ একসাথ হয়ে 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 যে শর্করা তৈরি করতে পারতেছে, অর্থাৎ ছোট ছোট উপাদান মিলে বড় উপাদান তৈরি করতে পারতেছে, এইটারে বলা হয় উপচিতি। সেম ভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে আবার যদি প্রোটিন বা আমিষ তৈরি করতে পারে, সেটাই প্রক্রিয়াটারে বলবো আমরা উপচিতি। আশা করি এতটুকু বুঝছো। আর এই চ্যাপ্টারের শেষের দিকে কিছু রোগ আছে, ওই রোগগুলো তোমরা নিজেরা পড়লেই পারবা। তো ওই রোগগুলো আশা করি আর পড়াবো না, পরবর্তী আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আসবো। সালামু আলাইকুম রহমতুল্লাহ।